চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, ঠিক কী ধরনের রাসায়নিক ছিল এই কারখানায় যে কারণে 10.5 ঘন্টায় আগুন নেভানো যায়নি? আর দেখতে পাচ্ছি চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানি আসলে আগুন নেভাতে কতটা উপকারে আসছে? মামুন, যদি বলি এই বৃষ্টির পানিও আসলে আগুনকে কোনোভাবে কাবু করতে পারছে না। ফায়ার সার্ভিসের 23টি টিম, 23টি ইউনিট, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সবার চেষ্টা আছে, তবে আগুনকে আসলে বসে আনা সম্ভব হচ্ছে না। যেমনটি আসলে আপনি বলছেন যে আসলে এখানে কেমন কেমিক্যাল ছিল সেটি যদি বলি, একেবারে সহজ ভাষায় বলতে গেলে সেখানে ডাক্তারের যে সাধারণত যেসব সার্জিক্যাল পোশাক, অর্থাৎ ডাক্তাররা যেসব পোশাক ব্যবহার করে, সার্জিক্যাল পোশাক এছাড়া বিভিন্ন কাজে ব্যবহার হয়, সেই সব পোশাকই কিন্তু আসলে এখানে ব্যবহার হতো, যার কারণে সেখানে নানান ধরনের আসলে কেমিক্যাল কিন্তু এখানে মজুদ ছিল। ষষ্ঠ তলায় যখন আগুন লাগে তখন কিন্তু আসলে সেই জায়গায় কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম যখন যায় তখন কিন্তু সেভাবে আসলে কেমিক্যাল ছিল না ওই ফ্লোরগুলোতে। তবে নিচের ফ্লোরগুলোতে যখন ধীরে ধীরে আগুন আসে তখন কিন্তু সেই আগুন আসলে মুহূর্তের মধ্যে কিন্তু আসলে পুরো ভবনটি আসলে ছড়িয়ে পড়ে। আর যেমনটি বলছিলাম, আসলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করছে, তার মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে টানা। এই বৃষ্টি তো আসলে কিছুই হচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা অনবরত পানি দিয়ে যাচ্ছেন, রোবট দিয়ে চেষ্টা করছেন, কিছুতেই আসলে কোনোভাবে আগুনের কোনো যে নিয়ন্ত্রণে আসার লক্ষণ সেটা আমরা এখন পর্যন্ত দেখছি না। কিছুক্ষণ আগে কিছুটা কমেছিল, তবে এখন 3 তলা 4 তলায় আমরা যেটি দেখছি যে কি আগুনের যে লেলিহান শিখা সেটি আরও বেড়েছে 3 তলা 4 তলায়। পাশে যে গাছ, সেই গাছের উপর কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে। আরেকটি বিষয়ে যদি বলি, ফায়ার সার্ভিস যখন পানি দিতে আসলে বেগ পেতে হচ্ছিল তাদেরকে, তারা আশেপাশের কয়েকটি ফ্যাক্টরি থেকে কিন্তু রিজার্ভে থাকা পানি নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছিলেন। তখনই কিন্তু আসলে স্মার্ট জ্যাকেট নামের একটি প্রতিষ্ঠানের কর্মীরা ফায়ার সার্ভিসের যে কর্মীদের উপর হামলা করে, পানি না দিয়ে উল্টো তারা হামলা করে। আর এই স্মার্ট জ্যাকেট হচ্ছে সেই প্রতিষ্ঠান যেটি আসলে যাদের গাফিলতির কারণে বিএম ডিপো অর্থাৎ স্মার্ট গ্রুপের এই প্রতিষ্ঠানটি বিএম ডিপোতে যে ভয়াবহতা, অর্থাৎ তাদের গাফিলতির কারণে বিএম ডিপোতে কিন্তু 50 জনের উপর মানুষ প্রাণ হারিয়েছিল। সেই ব্যক্তির সেই গ্রুপের একটি প্রতিষ্ঠান যখন আজকে ফায়ার সার্ভিসের কর্মীদের উপর হামলা চালিয়েছে, তখন এটি নিয়ে কিন্তু আসলে এখানে যারা আশেপাশে আছে অন্যান্য ব্যক্তিরা, ফায়ার সার্ভিসের কর্মীরাও, তারাও কিন্তু আসলে ক্ষোভ জানিয়েছেন যে আসলে যে জায়গায় সহযোগিতা করার কথা সেই জায়গায় আসলে পানি না দিয়ে উল্টো হামলা করা, বিষয়টি খুবই দুঃখজনক বলে বলছেন তারা। আর এখন পর্যন্ত আমরা সবশেষে যখন আসলে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের চেষ্টা অব্যাহত থাকবে, তবে একেবারে দায়িত্বশীল জায়গায় না বলা সম্ভব হলেও আমরা অন্তত এতটুকু আসলে বাইরে থেকে দেখে যতটুকু বুঝতে পারছি, এই আগুন নিজে নিজে জ্বলে জ্বলে, অর্থাৎ প্রতিটি পণ্য ধ্বংস করে দিয়ে একেবারে নিজে নিজে নিঃশেষ না হওয়া পর্যন্ত এই আগুনকে এই মুহূর্তে আসলে নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আর বিশেষ করে বাংলাদেশের ফায়ার সার্ভিস যেহেতু এখনো অত্যাধুনিক হতে পারেনি, তবে রোবট সিস্টেম এসেছে, আরও কিছু আধুনিক যন্ত্রপাতি এসেছে, তবে সে জায়গায় যে এমন একটি ফ্যাক্টরিকে আগুন থেকে রক্ষা করার জন্য যত ধরনের আসলে যন্ত্রপাতি উন্নত বিশ্বের মতো প্রয়োজন, এই প্রযুক্তি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ফায়ার সার্ভিসের কাছে নেই। যার কারণে ফায়ার সার্ভিসের পক্ষে তাদের যে লোকবল, তাদের যে সীমিত সামর্থ্য, সেটি দিয়ে কিন্তু এই আগুন অন্তত নিয়ন্ত্রণে আনা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। যার কারণে ফায়ার সার্ভিসকে অত্যাধুনিক করার যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে। কিছুদিন পরই যেখানে আসলে আগুনের ঘটনা ঘটছে, মানুষ প্রাণ হারাচ্ছে, অর্থনৈতিক যে ক্ষতি সেটি হচ্ছে, বিশেষ করে আজকের যে প্রতিষ্ঠানটি, অর্থাৎ এই যে প্রতিষ্ঠান সেটি কিন্তু একেবারেই ধ্বংস, তাদের অর্থনৈতিক অর্থাৎ কিছুই আর থাকলো না। আমেরিকান এবং চীনের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠানটি কিন্তু আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। ইভেন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আরেকটা বিষয় জানতে চাই। সেই দুপুর 2টার পরে মোটামুটি আগুন লেগেছিল, এখন পর্যন্ত 10.5 ঘন্টা পেরিয়ে গেছে। ওইখানে আসলে কেউ হতাহত হয়েছে কিনা, কারো স্বজন কি আত্মীয় স্বজনের খোঁজে এসেছে, এমন কোনো তথ্য পেয়েছেন আপনারা? সবচেয়ে আসলে যদি বলি, এখানে সবচেয়ে সৌভাগ্যের বিষয় যেটি, এখন পর্যন্ত আমরা কেউ আহত হয়েছেন বা ভেতরে আটকা পড়েছেন, ভেতরে ছিলেন, এমন কোনো তথ্য কিন্তু কোনো পক্ষই আসলে জানাননি। কোনো পক্ষ বা কারো স্বজনও কিন্তু এসে অভিযোগ করেননি যে আসলে তাদের স্বজন নিখোঁজ বা তাদের স্বজন আহত হয়েছেন। এটি আসলে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা, যেহেতু ষষ্ঠ তলায় আগুন লেগেছিল, এর উপরের ফ্লোরগুলো মালিক পক্ষ যেটি বলছে ফাঁকা ছিল, যার কারণে সেখানে মানুষজনও ছিল না, যারা ছিল তারা নিচে ছিল। এই কারণেই হয়তো এখন পর্যন্ত এই যে সৌভাগ্যের বিষয়, যেমনটি বলছিলাম যে কোনো ধরনের হতাহতের খবর আমরা পাইনি।
তবে অর্থনৈতিক ক্ষতি যেটি, অর্থাৎ তিলে তিলে গড়ে তোলা একটি প্রতিষ্ঠান আগুনে যখন একেবারে নিঃশেষ হয়ে যায়, সে প্রতিষ্ঠানটিতে কিন্তু মালিক পক্ষ যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, এই প্রতিষ্ঠানের সাথে 400-র উপরও শ্রমিক কিন্তু এই প্রতিষ্ঠানে কাজ করে। সেই 400-র উপরের শ্রমিক কিন্তু আগামীকাল সকালবেলায় তাদের কাজে যোগ দেওয়ার কথা। সেই শ্রমিকদের কাজে যোগ দেওয়া, তাদের আসলে রুটি রুজি, সেটিও পড়ে গেছে এক অনিশ্চয়তায়। সবকিছু মিলে আমি যদি বলি, আসলে একটি আগুন শুধুমাত্র একটি পরিবার না, একটি প্রতিষ্ঠান না, শত শত মানুষের আসলে রুটি রুজির, শত মানুষের জীবন রোজগার সবকিছুই আসলে এখন অনিশ্চিত করে তুলেছে। যার কারণে বারবারই কিন্তু দাবি উঠছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আগুনের ঘটনা ঘটলে যে প্রতিষ্ঠানটিতে আগুন লাগে সেই জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে যন্ত্রপাতি, তাদের প্রাথমিক যে পদক্ষেপ, সেগুলো যেন নিশ্চিত করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে সক্ষমতা, সেটি যেন বৃদ্ধি করা হয়। যেমন আমরা যখন দেখেছি এখানে 8তলায় ফায়ার সার্ভিস, 8তলায় যখন আগুন নিয়ন্ত্রণের পানি দেওয়ার চেষ্টা করছিলেন, তাদের কিন্তু সেই 8তলার উপরে ওঠার মতো আসলে যন্ত্র চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কাছে এই মুহূর্তে নেই। আর বিশেষ করে এখানে যদি উপর থেকে যদি একটানা পানি দেওয়া যেত, তারপরে তখন হয়তো কিছুটা আসলে আশা দেখা যেত যে আসলে আগুন অন্তত কিছুটা হলেও এই যে ক্ষয়ক্ষতি, সেটি আসলে কিছুটা কমিয়ে আনার যে লক্ষণ, সেটি দেখা যেত। যেহেতু ষষ্ঠ তলা থেকে আগুন উপরের দিকে উঠেছিল, তারপরে কিন্তু আসলে যখন সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তারপরে কিন্তু সেটি ধীরে ধীরে নিচের দিকে ছড়িয়ে পড়েছে। আর এখন ভবনটির এমন অবস্থা হয়েছে, কিছুক্ষণ পরপরই কিন্তু ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ছে টুকরো টুকরো হয়ে। আর পুরো ভবনটি কিন্তু এখন এই মুহূর্তে একেবারে ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় আসলে ভবনটিরও কিন্তু আসলে ধসে পড়ার যে আশঙ্কা, সেটি কিন্তু রয়েছে। তো মামুন, এই ছিল আসলে এখানকার সবশেষ পরিস্থিতি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। যেহেতু ভবনটা ধসে পড়ছে, বিভিন্ন খণ্ডাংশ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে, নিরাপদ এবং সাবধানে থেকে খবর সংগ্রহ করবেন। আমরা পরবর্তীতে প্রয়োজনে আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইভেন মেয়ের।